আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আরিফ আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালোবাসায় এবং দোয়ায় অনেক বেশি ভালো আছি। সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভূত আড্ডার 164তম এপিসোড। আশা করি আজকের ঘটনাটি সকলকে বেশ ভয়ঙ্কর একটা অনুভূতি দেবে। আজ দীর্ঘ লম্বা একটা সময় পর আপনাদের সকলের পছন্দের আমির হামজা ভাই তার বাদশা কবিরাজের এক ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ইমরান ভাই, আরাফাত ভাই ও আরিফ ভাই? আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আমির হামজা, ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা। বর্তমানে সৌদি আরবের রিয়াদে আছি। আর আজকে অনেক দিন পর আবার অনেক ব্যস্ততার মাঝে আপনাদের ভালোবাসায় 3K স্পেশাল এপিসোডে বাদশা কবিরাজের ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা নিয়ে আসলাম। আপনাদের সবার মনে আছে তো বাদশা কবিরাজের কথা? আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে রেগুলার ঘটনা পাঠাতে পারছি না, কারণ বর্তমানে কাজের প্রচুর চাপ। মনে করেন সকাল 6টা থেকে রাত 9টা ডিউটি করতে হয়। তাহলে বুঝতেই পারছেন কতটা ব্যস্ততায় দিন পার করছি। অনেক কথা বলে ফেললাম, এবার সরাসরি ঘটনায় যাচ্ছি। বলছে বাদশা কবিরাজ, দাদু ভাই আজকে তোকে একটা কালো জাদুর ঘটনা বলবো। বিশ্বাস কর, এই ঘটনাটা সমাধান করতে গিয়ে আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। তাহলে মন দিয়ে শুন। সালটা তখন 1998। আমি একদিন পুকুর ঘাটে বসে সাদ্দাম জিনের সাথে বসে কথা বলছিলাম। আর তখন ইয়াসিন জিন সাথে ছিল না। বলে রাখা ভালো, আমার ঘটনা যারা আগে শুনেন নাই তাই আবারও বলছি। বাদশা কবিরাজের সাথে 2টা ইফরিত ও একটা জান্নান জিন ছিল। সাদ্দাম জিন ও ইয়াসিন জিন হলো 2 ভাই, আর তারা ভয়ঙ্কর ইফরিত জিন। আর জান্নান জিন ও তার এক নাতিয়াও আছে, তার নাম হলো রায়হান জিন, যার কাছে হাজারো ইফরিত মারিদ জিন পিঁপড়ার মতো। আর জান্নান জিনকে বড় ধরনের সমস্যা না হলে বাদশা কবিরাজ ডাকে না, কারণ জান্নান জিন রাজ্য পরিচালনা করেন আর তাকে বাদশা কবিরাজ দাদা বলে ডাকে। আশা করি সবাই বুঝতে পারছেন। বলছেন বাদশা কবিরাজ, আমি ইয়াসিন জিনের সাথে বসে পুকুর পাড়ে কথা বলছিলাম। আর তুই তো জানিস দাদু ভাই, আমার পরিবারে আর কেউ বেঁচে নাই। ইয়াসিন, সাদ্দাম ও জান্নান জিনকে মুক্ত করতে গিয়ে আমার পরিবারকে হারিয়েছি, তাই এখন তারাই আমার পরিবার। আমি দেখি একটা লোক পাগলের মতো করে আমাদের দিকে হেঁটে আসছে আর কাউকে যেন খুঁজছে। তখন আমি তাকে ডেকে বলি, ভাই আপনি কাকে খুঁজছেন? তখন সে বলে, আমি অনেক বেশি দূর থেকে আসছি, আমি বাদশা কবিরাজকে খুঁজছি, আপনি কি তাকে চিনেন? তখন আমি বলি, আমি বাদশা কবিরাজ। এ কথা শুনে সে আমার পা জড়িয়ে ধরে কেঁদে দেয় আর বলে, ভাই আমার 2 ছেলে আর 1 মেয়েকে ওই শয়তানগুলো মেরে ফেলেছে। আপনি আমার মা বাবাকে আর আমার স্ত্রীকে বাঁচান। তখন আমি বললাম, আচ্ছা ভাই আপনি শান্ত হন আর আমাকে পুরো ঘটনা খুলে বলেন। তখন সে লোকটি বলতে শুরু করে। তার আগে বলিনি সে লোকটির নাম রহিম। আমি বোঝার জন্য রহিমের ভাষায় বলছি। আমি রহিম, আমার পেশা হলো মাছের ব্যবসা। আমি সব মাছ ব্যবসায়ীর মতো না। আমার 2টা বড় বড় পুকুর আছে। আমি ওই পুকুরে মাছ চাষ করে 3 মাস পর পর পাইকারি হিসেবে মাছ বিক্রি করি। আর আমি আর আমার বড় ছেলে মাঝে মাঝে পুকুর পাহারা দেওয়ার জন্য ওখানে ছোট্ট একটা ঘর বানিয়ে মাঝে মাঝে পাহারা দিতাম। আর আমার পুকুর ছিল 2টা একই সাথে।
আর আমাদের বাড়ি থেকে প্রায় 20 মিনিটের পথ পুকুরের দূরত্ব। কারণ আমার পুকুর ছিল ফসলের জমির মধ্যে। আমার দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু সেটা আর বেশি দিন রইল না। আজ থেকে 3 মাস আগের কথা। আমি আমার 2 পুকুরে জাল টান দিলাম, আর তখন একটা জেলে লুকিয়ে প্রায় 10 কেজি মাছ আলাদাভাবে রেখে দেয়। আর এটা আমার বড় ছেলে দেখে ফেলে আর আমাকে এসে বলে দেয়। তখন আমি তার সাথে অনেক বেশি রাগারাগি করি আর তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই। তখন সে যাওয়ার সময় বলে যায়, সে বলে, আজকের অপমানের জবাব আমি দিব, তুই প্রস্তুত থাকিস। এটা বলে সে চলে যায়। তার প্রায় 15 দিন পরে আমি আবার মাছ ছাড়ি পুকুরে। তার ঠিক 1 মাস পরে আমি সকালবেলায় পুকুরে যেয়ে যা দেখি তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি পুকুরের পাড়ে গিয়ে দেখি আমার 2 পুকুরের মাছ সব মরে ভেসে আছে। আর সবচেয়ে ভাবার বিষয় হলো সবগুলো মাছ ছিল আধা খাওয়া। তারপর গ্রামের সবাই বলে, এটা কোনো সাধারণ বিষয় না, তুমি মসজিদের ইমাম সাহেবকে বলো। তারপর আমি ইমাম সাহেবকে সব কথা বলি, আর ইমাম সাহেব বলে সে আসরের নামাজের পর আসবে। ঠিক আসরের নামাজের পর ইমাম সাহেব পুকুর পাড়ে চলে আসে, আর সে সময় গ্রামের অনেক মানুষ ওখানে উপস্থিত ছিল। আমি তখন খেয়াল করে দেখি ইমাম সাহেব পুকুরের দিকে ভয়ঙ্করভাবে তাকিয়েছিল। তারপর ইমাম সাহেব বলল, আমি এখানে অনেক খারাপ কিছুর উপস্থিতি টের পাচ্ছি। তারপর ইমাম সাহেব বলে, আমি কালকে সকালবেলায় আমার বন্ধু জিন থেকে জেনে এখানে কি সমস্যা সেটা জানাবো। তার পরের দিন সকালবেলায় হুজুর বলে, দেখেন ভাই, আপনাদের সবাইকে ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে, আর এটা কাটানো আমার পক্ষে সম্ভব না। কারণ এখানে ভয়ঙ্কর ঘুল পিশাচ ও ভয়ঙ্কর ইফরিত জিন চালান করা হয়েছে। আর আপনি যত তাড়াতাড়ি পারেন বড় কোনো কবিরাজ দেখুন, তা না হলে খারাপ কিছু হয়ে যাইতে পারে। তখন আমি বলি, আচ্ছা হুজুর, কালো জাদু কে করেছে? তখন হুজুর বলল, আমি তো এখনো জানতে পারি নাই। আর এটা বলে হুজুর ওখান থেকে বিদায় নিয়ে চলে যায়। আর আমি তখন খুব চিন্তায় পড়ে যাই। তারপরে এভাবে 1 মাস কেটে যায়, আর কোনো সমস্যা হয় না। কিন্তু 1 মাস পরে যা হলো এটা বলে সে অঝরে কান্না শুরু করে। তখন বাদশা কবিরাজ বলে, ভাই কাঁদবেন না, পুরো ঘটনাটা বলেন। তারপর সে কান্না থামিয়ে বলা শুরু করে। একদিন দুপুরবেলায় আমার বড় ছেলে বলে, বাবা, অনেক দিন হলো পুকুর পাড়ে যাই না, আমি যেয়ে একটু দেখে আসি পুকুরের কি অবস্থা। এটা বলে সে চলে যায়। তখন আনুমানিক দুপুর 2টা বাজে। তারপর আমি বাজারে যাই, আর বাজার থেকে 10টার দিকে বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমার স্ত্রী আমাকে বলে, আমাদের রুবেল যে দুপুরবেলায় পুকুরে গেল, আর তো বাড়িতে আসে নাই। তখন আমি বলি, হয়তো কোনো বন্ধুদের সাথে ঘুরতে গেছে, কারণ রুবেলের বয়স ছিল 19, আর এই সময় বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি খেয়াল করলাম রাত 12টা বেজে গেছে, এখনো বাড়িতে ফিরে নাই। তখন আমার মনটা কেন জানি বারবার অশুভ সংকেত দিতে থাকে। তারপর আমি কিছু লোক নিয়ে পুকুর পাড়ে যাই, আর যে যা দেখি তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি পুকুর পাড়ে যেয়ে দেখি আমার বড় ছেলের নিথর দেহটা পানির উপর ভাসছে, আর পুরো পানি ছিল রক্তে লাল। তখন আমার ছেলের লাশ কিছু লোক ধরাধরি করে উপরে আনে। ওখানে আমার ছেলের লাশ দেখে অনেকজন অজ্ঞান হয়ে যায়, কারণ আমার ছেলের লাশের কোমরের নিচের অংশ ছিল না, আর চোখ দুটোও ছিল না। পুরো শরীরের রক্ত খেয়ে ফেলেছিল ওই পিশাচ। এটা বলে আবারও রহিম মিয়া অঝরে কাঁদতে লাগলো। তখন বাদশা কবিরাজ বলে, আরে ভাই, যা হওয়ার হয়ে গেছে, কান্না করলে তো আর সে ফিরত আসবে না।
পুরো ঘটনাটা না শুনলে আমি কিছুই বুঝতে পারবো না। আর লিসেনার, তখনই কিন্তু বাদশাহ কবিরাজের সাথে সাদ্দাম জিন ছিল। সে অদৃশ্য হয়ে তার পাশে ছিল। তারপর আবারও রহিম মিয়া বলা শুরু করলো। তারপর আমি একটা কবিরাজের সন্ধান পাই। আমি শুনছিলাম তার কাছে কিনা ভয়ঙ্কর ভয়ঙ্কর জিন আছে, আর সে অনেক বড় কবিরাজ। আমি তার পরদিন ওই কবিরাজের বাড়িতে যাই আর তাকে সব ঘটনা খুলে বলি। তখন কবিরাজ বলে আমাদের বাড়ি ও পুকুর সে নিজ চোখে ঘুরে দেখবে। তারপর কবিরাজ তার ঘর থেকে একটা জোলা নিয়ে আমার সাথে আমাদের বাড়িতে আসে। আমাদের উঠোনে বসে দুইটা বড় করে গোল বৃত্ত আঁকে। একটির বৃত্তের মাঝে আমাদের সকলকে বসায়, আর একটাতে কবিরাজ ঢুকে বসে আর বলে, যত কিছু হোক না কেন আপনারা কেউ বৃত্ত থেকে বের হবেন না। বের হলে কিন্তু আমি কাউকেই বাঁচাতে পারবো না। তারপর কবিরাজ রুকাইয়া শুরু করে। বিশ্বাস করেন, পুরো 1 ঘন্টা রোকায়া করার পরও কিছুই হয় নাই। তারপর কবিরাজ বলে, এখানে যে জিনগুলো আছে তারা মারাত্মক শক্তিশালী, তবে কোনো সমস্যা নাই। আমি ওই পুকুর পাড়ে যেয়ে দেখব, আমাকে আপনার ওই পুকুরের পাড়ে নিয়ে চলুন। তারপর আমি সেই কবিরাজ ও গ্রামের কয়েকজনকে নিয়ে পুকুরের পাড়ে যাই। তখন পুকুর পাড়ে গিয়ে কবিরাজ হাতে মাটি নিয়ে কি যেন পরে পুকুরে ছুঁড়ে মারে। হঠাৎ সবাই লক্ষ্য করে পুরো পুকুরের পানি লড়াচড়া করতেছে। তখন কবিরাজ বড় বড় চোখ করে তাকিয়েছিল পানির দিকে, আর সে থরথর করে কাঁপছিল। তারপর কবিরাজ সবাইকে উদ্দেশ্য করে বলে, বাড়িতে চলেন, সবাই এখানে থাকা আর নিরাপদ না। তারপর আমরা সবাই বাড়িতে চলে আসি। আর তারপর কবিরাজ বলে, আমি এখানে একা আসি নাই, আমার সাথে শক্তিশালী 3টা সিলার জিনও আসছে। আর আমরা যখন পুকুরের পাড়ে যাই তখন ওখানে কিছু ঘুলপিশাচ ছিল, আর তাদেরকে আমার জিনগুলো মেরে ফেলেছে। কিন্তু আপনারা তো আরেকটা বিষয় খেয়াল করছেন, পানি নাড়াচাড়া হয়েছিল। তারপর আমরা চলে আসলাম সেখান থেকে, কারণ আমি ওখানে সব কিছু দেখেছি। আমার জিনগুলো পানির উপরে দাঁড়িয়েছিল। তখন ওই পিশাচগুলোকে মারার পরে হঠাৎ 3টা দানবের মতো বড় হাত পানি থেকে উঠে আসে আর আমার জিনগুলোকে পানির নিচে নিয়ে যায়। আর তখনই আমি আপনাদেরকে নিয়ে ওখান থেকে চলে আসি। দেখেন ভাই, এটা অনেক বড় সমস্যা। আমার পক্ষে এটা সমাধান করা সম্ভব না। আমি নিজে বাঁচব কিনা সেটাও জানি না। এই কথা বলে কবিরাজ বাড়ি থেকে চলে যায়। তার পরের দিন সকালবেলা শুনি সেই কবিরাজ মারা গেছে। আমি কবিরাজের বাড়িতে লাশ দেখতে যাই, আর যে যা দেখি, আমার জীবনে আমি এরকম দৃশ্য আর দেখি নাই। আমি দেখি কবিরাজের পুরো শরীরের আঁচড়ের দাগ, মনে হয় 4 ইঞ্চি দেবে গেছে। আর তার চোখ দুটো বের করে সামনে রেখে দেওয়া হয়েছে। তার জিহ্বাও 6 ইঞ্চি বাহিরে বের হয়েছিল। আর শুধু এটাই না, তার 1 হাত ভেঙে মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। তারপর বাদশাহ কবিরাজ বলে, তাহলে কি এই সমস্যা? তখন আবারও রহিম মিয়া বলে, না ভাই, ঘটনা এখনো শেষ হয় নাই। তারপর কিছুদিন ভালোই ছিল। হঠাৎ একদিন আমার ছোট ছেলেকে পাওয়া যাচ্ছে না। তার বয়স ছিল 10 বছর। সে সকালবেলায় স্কুলে যাওয়ার পর সন্ধ্যা হয়ে যায়, এখনো বাড়ি ফেরে নেই। আর তার স্কুলে যেতে বড় বড় কিছু বাঁশের ঝাড় পড়ে। আমি আমার ছেলেকে সন্ধ্যার পরে কিছু লোক নিয়ে খুঁজতে বের হই। আর অনেকক্ষণ খোঁজার পরে হঠাৎ এক বাঁশঝাড়ের ভেতরে চোখ যায়, আর আমরা দেখি ওখানে কিছু একটা পড়ে আছে। আর সেখানে যেয়ে দেখি আমার ছেলের নিথর দেহটা মাটিতে পড়ে আছে। তার ঘাড় পুরোটা ভেঙে ফেলেছে। এটা বলে রহিম মিয়া আবার অঝরে কাঁদতে শুরু করে। তখন বাদশাহ কবিরাজ বলে, আমি তাকে কি করে সান্ত্বনা দিব, আমি নিজেই সেই ভাষা হারিয়ে ফেলেছি। তারপরও আমি তাকে সান্ত্বনা দিয়ে বলি, রহিম ভাই, তারপর কি হয়েছে বলেন।
তখন রহিম মিয়া আবারও বলা শুরু করলো, তারপর আমার ছেলের জানাজা পড়িয়ে কবর দিয়ে দেই। তার প্রায় 5 দিন পর ঘটে গেল আরেক ঘটনা। ঠিক সন্ধ্যার সময় আমার ছোট মেয়েকে পাওয়া যাচ্ছে না। তার বয়স মাত্র 2 বছর। সে হাঁটতেও পারে না ঠিক মতো করে। সে আবার কোথায় যাবে? তারপর আমার সাথে আমাদের আশেপাশের বাড়ির মানুষও খোঁজা শুরু করে। খুঁজতে খুঁজতে আমাদের বাড়ির পিছনে একটা ছোট্ট ডোবা আছে। হঠাৎ করে চোখ যায় সেই ছোট্ট ডোবাটির কাছে, আর আমি দেখি তার উপর ছোট্ট ছোট্ট 2টা পা দেখা যায়। আমি সেখানে দৌড়ে যাই, আর যে দেখি আমার মেয়ের শরীর পুরোটা মাটির নিচে পুঁতে ফেলেছে। আর আমি তখন আমার মেয়েকে উঠিয়ে এনে জানাজা পড়িয়ে রাতেই কবর দিয়ে দেই। তারপর আমাদের মসজিদের ইমাম সাহেব বলে, দেখেন রহিম ভাই, আমার পরিচিত একজন হুজুর আছে, আমাদের পাশের গ্রামের মসজিদের ইমাম। আমার জানা মতে তার কাছে একজন শক্তিশালী ইফরিত জিন আছে। আপনি তার কাছে গিয়ে আমার কথা বলবেন, আর সব ঘটনা খুলে বলবেন। সে আমার বন্ধু, আশা করি কাজ হবে। এটা বলে ইমাম সাহেব চলে যায়, আর আমি তার পরদিন ওই ইমাম সাহেবের কাছে যাই, আর আমার পরিচয় দিয়ে সব ঘটনা খুলে বলি। ইমাম সাহেব সব ঘটনা শুনে বলে, আপনি আসরের পরে আসবেন, আমি আমার বন্ধু জিনের থেকে খবর নিয়ে আপনাকে সব বলবো। তারপর আমি আসরের নামাজের পর হুজুরের সাথে দেখা করি। তখন হুজুর বলে, আর আমি আপনাদের বোঝার জন্য হুজুরের ভাষায় বলছি, দেখেন রহিম ভাই, আমি আমার শক্তিশালী ইফরিত জিনকে দিয়ে খবর জানতে পারছি। আমার বন্ধু জিন আমাকে বলে, বন্ধু, এটা কোনো সাধারণ কালো জাদু না, এটা হলো মরণ বান। আর এই বান মারার জন্য রহিমের পরিবার কবিরাজকে সাহায্য করেছে। কিন্তু বন্ধু, আমি নামটা তোমাকে বললাম, তুমি রহিম মিয়াকে বলবে না। আর আমার বন্ধু জিন বলে, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ এখানে শুধু 3টা ইফরিত জিন হলে আমি ওদেরকে মেরে ফেলতাম, কিন্তু এখানে মারিদ জিনের বাদশাও আছে। আমি এটাই বুঝলাম না যে মারিদ জিনের বাদশাকে কিভাবে কবিরাজ বসে আনলো। এটা একেবারে অসম্ভব কাজ। আর বন্ধু, ওই মারিদের বাদশা এতটাই শক্তিশালী যে আমার মতো হাজার হাজার ইফরিদের ওর একটা পশম ছেড়ার ক্ষমতা নাই। তারপর আমি বলি, তো বন্ধু, এটা কি কোনো সমাধান নাই? তখন আমার বন্ধু জিন বলে, সমাধান আছে, তবে মারিদের বাদশাহ জিনকে একমাত্র জান্নান জিনই পারবে তাকে দমাতে, কারণ জান্নান জিন হলো পৃথিবীর গড ইবলিশ। এরপরে যদি কোনো শক্তিশালী জিন থাকে, সেটা হলো জান্নান। তারপরে আমি বললাম, তাহলে বন্ধু, আমি কিভাবে জানবো যে জান্নান জিন কার কাছে আছে? তখন আমার বন্ধু জিন বলে, সেটা হলো বাদশাহ কবিরাজ। তার বয়স অনেকটাই কম, কিন্তু তার কাছে ভয়ঙ্কর 2জন ইফরিত জিন আছে। তারপর ওই হুজুর আপনার ঠিকানা দেয়। বাদশা ভাই, তখন বাদশা কবিরাজ বলে, আমি যে কি বলে সান্ত্বনা দিব রহিম মিয়া, সেটার ভাষা হারিয়ে ফেলেছি। তারপর নিজেকে শান্ত করে বলি, রহিম ভাই, আপনি আজকে আমার বাড়িতে থাকেন, আমি কালকে নিজেই আপনার বাড়িতে যাব, আর নিজেই সমাধান করব। তারপর রহিম মিয়াকে একটা ঘরে বিশ্রাম নিতে বলি। তারপর আমি আমার নিজের পার্সোনাল রুমে গিয়ে ইয়াসিন ও সাদ্দাম জিনকে ডাকি, আর খোঁজ খবর নিতে বলি। তখন তারা খোঁজ খবর নিতে চলে যায়। তারপর আমি আর রহিম মিয়া রাতের খাবার খাই। তখন হঠাৎ রহিম মিয়া বলে, আচ্ছা বাদশা ভাই, আপনার পরিবার কোথায়, আর আপনি কি এখনো বিয়ে করেন নাই? তখন আমি বলি, আমার মা বাবা কেউ নাই, আমার 2টা ভাই আছে, তারা জিন।
আর একটা দাদু আর ছোট ভাই আছে, তারাও জিন। আর বিয়ে করেছি, কিন্তু সে এ জগতে থাকে না, কারণ সে অন্যতম জান্নান জিনের বাদশার মেয়ে। তার নাম হুমায়রা পরী, আর সে তাদের জগতে থাকে। এ বলে আমি তাকে বলি, আচ্ছা রহিম মিয়া, আপনি শুয়ে পড়েন, কালকে সকালে ইনশাল্লাহ আমি আপনার বাড়িতে যাব। তারপর আমি আমার রুমে চলে আসি। ঠিক রাত 4টা হবে, তখন সাদ্দাম আর ইয়াসিন জিন আসে। তারপর শুরু করলো। বলছে সাদ্দাম জিন, বাদশা, শোনো, মানুষ এতটা জঘন্য খারাপ হয় সেটা আমি জানতাম না। আপনার মনে আছে রহিম মিয়া একটা জেলেকে মাছের জন্য মারছিল? সেই কালো জাদু করেছে। আরে কালো জাদু কি দিয়ে করেছে তা জানেন? সেটা হলো তার 2 ছেলে ও মেয়েদের চুল ও নখ দিয়ে করা হয়েছে। বাদশা, তুমি হয়তো ভাবছো যে ওই জেলে কিভাবে এগুলো পেল। সেটা হলো রহিম মিয়ার বউ, কারণ রহিম মিয়ার বউয়ের সাথে ওই জেলের পরকীয়ার সম্পর্ক ছিল। আর তাদের প্ল্যান ছিল তারা সবাইকে মেরে তাদের সম্পত্তি ভোগ করবে। বাদশা কবিরাজ তখন বলে, আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি ভাবি একজন মা তার সন্তানদের কিভাবে শয়তানের হাতে বলি দিয়ে দেয়। তারপর আমি বলি, আচ্ছা তাহলে এটার সমাধান কিভাবে করব? তখন সাদ্দাম জিন বলে, বাদশা, তুমি হয়তো জানো ইফরিত জিনের মোকাবেলা আমরা করতে পারবো, কিন্তু ওখানে আছে মারিদের বাচ্চা। সাধারণ কোনো মারিদ জিন হলে আমরা মুহূর্তে মেরে ফেলতাম, কিন্তু ওই মারিদের বাচ্চা হলো শক্তির অধিকারী। আর সবচেয়ে বড় বিষয় হলো তার বয়স 2500 বছর। তুমি তোমার জান্নান দাদুকে বলো, তাকে ছাড়া এটার সমাধান করা অসম্ভব। কিন্তু আর একটা কথা, কালকের ভিতর এই সমস্যার সমাধান না করলে রহিম মিয়াকে ওরা মেরে ফেলবে। তখন বাদশা কবিরাজ বলে, আমি আমার দাদা জান্নান জিনকে অনেকবার স্মরণ করি, কিন্তু তার কোনো হদিস পেলাম না। তারপর আমি নিরুপায় হয়ে রহিম মিয়ার সাথে চলে গেলাম। আর আমার সাথে সাদ্দাম ও ইয়াসিন জিনও ছিল। তারপর আমি তাদের বাড়িতে যাই। আর আমি তার বউকে দেখে আমার অনেকটাই রাগ হচ্ছিল, কিন্তু আমি তাদেরকে কিছু বুঝতে দেইনি। তারপর আমি রাতে রহিম মিয়াকে নিয়ে ওই পুকুর পাড়ে চলে যাই। আর তারপর আমি রহিম মিয়ার শরীরটা ভালো করে বন্ধ করে দেই আর গোল বৃত্ত আঁকি। আর তাকে বলি, এ বৃত্ত থেকে যাই হোক না কেন বের হবেন না। তারপর আমি আমার কাজ শুরু করলাম। হঠাৎ দেখি জমিনটা কাঁপতে লাগলো, আর 3 জন ইফরিত জিন বিশাল বড় দানবের রূপ নিল। তাদের পিঠ থেকে আগুনে 2টা বড় বড় পাখা বের হয়ে এলো। আর তাদের শরীরটা ছিল গরিলার মতো, আর মুখটা ছিল কুকুরের মতো। তখন সে শয়তানগুলো জোরে জোরে হাসতে লাগলো আর বলে, কেরে বাদশা কবিরাজ, জানোয়ারের বাচ্চা, তুই সামান্য একটা কবিরাজ হয়ে আমাদেরকে মারবি? ঠিক তখনই বাদশা কবিরাজের পিছন থেকে ইয়াসিন ও সাদ্দাম জিন বের হয়ে আসে। আর তাদের এত ভয়ঙ্কর রূপ বাদশা কবিরাজ আগে কখনো দেখে নাই। তাদের দেহ এতটাই বড় যে তাদের মাথা মেঘের উপর পর্যন্ত, আর পুরো শরীর থেকে আগুনের লাভা গড়িয়ে পড়ছিল মাটিতে। আর তাদের 2 জনের হাতে বিশাল বড় বড় 2টা আগুনের তলোয়ার ছিল। তখন সাদ্দাম জিন হুঙ্কার দিয়ে বলে, কার এত বড় সাহস, কার এত বড় কলিজা, আমার ভাই বাদশা কবিরাজকে মারবে?
আমি তা কলিজা চিরে রক্ত দিয়ে গোসল করব। তখন ওই ইফরিত তিনজন বলে, আপনারা এখানে কিভাবে? আমাদেরকে আপনি দেখেন তো, চিনতে পারেন কিনা? তারপর সাদ্দাম জিন ও ইয়াসিন জিন বলে, তোমরা এখানে কেন? আর তোরা তিনজন তো আমাদের রাজ্যের প্রধান সেনাপতি ছিলি। তখন ওই ইফরিত জিন বলে, দেখেন সাহেবজাদা, আপনারা জানেন আমরা কোনো খারাপ কাজ করি না, কিন্তু এক কবিরাজ আমাদেরকে ভয়াবহ কালো জাদুর মধ্যে আমাদের তিনজন ও ভয়াবহ মারিদের বাচ্চা জিনকে এখানে চালান করেছে। তবে সাহেবজাদা, আমরা এর জন্য লজ্জিত। এই কথা বলে তারা আরো বলে, যারা আমাদেরকে কালো জাদু করেছে তা কেটে গেছে, আমরা তাদের খেলা শেষ করে আসছি। এটা বলে তিনজন ইফরিত জিন হাওয়ায় মিলিয়ে যায়। আর কিছুক্ষণ পরে আবারও তারা চলে আসে আর বলে, তারা তাদের শাস্তি পেয়েছে, কিন্তু সাহেবজাদা, আমরা পাঁচজন অনেক শক্তিশালী ইফরিত জিন, কিন্তু তারপরও আমরা ওই মারিদের বাচ্চার জিনের সাথে পেরে উঠব না। এটা বলার সাথে সাথে মাটি কাঁপতে লাগলো। আর রহিম মিয়া তো বৃত্তের ভিতর অনেক আগেই জ্ঞান হারিয়ে পড়ে আছে। তারপর বাদশা কবিরাজ ও পাঁচজন জিন খেয়াল করে বিশাল বড় এক দেহ নিয়ে তাদের দিকে কেউ একজন এগিয়ে আসছে। আর তা দেখতে একদম দানবের মতো। তার বর্ণনা না দিলেই নয়, তার দেহ ছিল নেকড়ের মতো, আর মাথা মহিষের মতো, আর বড় বড় দুইটা আগুনের শিং ছিল তার মাথার উপরে। সে সামনে এসে গর্জন করে ভয়ঙ্কর কণ্ঠে বলে, কিরে জানোয়ারের বাচ্চা ইফরিত, তোরা আসলেই নিমকহারাম, কথা দিয়ে কথা রাখতে পারিস না। তোরা কি করতে আসছিস আর কি করলি? তোরা তিন জানোয়ারের বাচ্চা, তাদেরকে মারার বদলে তাদের সাথে মিলে গেলি। তখন সাদ্দাম ও ইয়াসিন জিন হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমি জানি আপনি মারিদ জিনের বাদশা, তবে আমাদের পরিচয়টা জানা দরকার। আমরা দুই ভাই হলাম ইফরিত জিনের বাদশা ইসহাকের ছেলে, আর ওরা তিনজন হলো আমাদের রাজ্যের সেনাপতি। তখন মারিদ জিন বলে ওঠে, তুই কোন ইসাকের কথা বলছিস, যে কিনা অসীম শক্তির অধিকারী ছিল, আর তাকে ইবলিস শয়তানের ছেলে লাকুস ষড়যন্ত্র করে মেরে ফেলেছে? তখন সাদ্দাম ও ইয়াসিন জিন বলে, আমরা তার কথাই বলছি, সে আমাদের বাবা। তখন মারিদ জিনের বাদশা আবারও বলে ওঠে, দেখ, আমি তোর বাবার অনেক ভালো বন্ধু ছিলাম, তাই আমি চাই না তোদের উপরে কোনো আক্রমণ করতে। তাই বলছি তোরা এখান থেকে চলে যা, আর আমার কাজ আমাকে করতে দে। আমি রহিম মিয়াকে মেরে চলে যাব। তখন বাদশা কবিরাজ বলে, আমি তাদের কথা শুনে হতভম্ব হয়ে তাদের দিকে তাকিয়ে রইলাম। আর আমি মনে মনে বলি, সাদ্দাম ও ইয়াসিন জিন তারা রাজার ছেলে, আমাকে কোনো দিন এই কথা বলেনি। আর তারা আমার 15 বছর বয়স থেকে আমার সাথে ভাইয়ের মতো রয়েছে, আর কোনোদিন আমার পরিবারের অভাব বুঝতে দেয় নাই। এটা ভেবে বাদশা কবিরাজের চোখ দিয়ে পানি চলে আসছিল। তারপর সাদ্দাম জিন মারিদ জিনকে বলে, দেখেন, আমরা জীবিত থাকতে রহিম মিয়ার কিছু হতে দেব না। এটা বলেই তারা পাঁচজন মারিদ জিনের উপর ঝাঁপিয়ে পড়ে। একবার মারিদ জিন ওদেরকে মাটিতে আছাড় দিচ্ছে, আর ওরা মারিদ জিনকে আছাড় দিচ্ছে। মুহূর্তে ফসলের মাঠ যুদ্ধের ময়দানে হয়ে গেল। কিন্তু ওর পাঁচজন ইফরিত জিন কিছুতেই মারিদ জিনের সাথে পেরে উঠছিল না। ঠিক সেই সময় বাদশা কবিরাজ জান্নান জিনকে স্মরণ করতে লাগলো, কিন্তু কিছুতেই তার কোনো সাড়া পাচ্ছিল না। আর ওইদিকে পাঁচজন ইফরিতকে মারতে মারতে অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলে।
আর এটা দেখে বাদশা কবিরাজ অঝরে কাঁদতে লাগলো। ঠিক সেই সময় পুরো আকাশটা মুহূর্তে কালোয় ঢেকে যায় আর ঝড়ো বাতাস শুরু হয়ে যায়। বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল যে যেন সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। তখন মারিদ জিন বলে, এখানে কে আসছে? এটা কোনো সাধারণ ঝড় না। তখন বাদশা কবিরাজ মনে মনে বলে, এটা তো জান্নান জিনের আগমন না, কারণ জান্নান জিন এভাবে কখনোই আসে না। তাহলে কে আসছে? হঠাৎ সবাই খেয়াল করে একটা বিশাল বড় আগুনের গোলা বাতাসের সাথে ধেয়ে আসছে। আর তার গতি এতটাই ছিল, যদি কোনো বিল্ডিংয়ের সামনে রাখা হতো ওটাকে ভেদ করে চলে যেত। তারপর চোখের পলকে আগুনের গোলাটা মারিদ জিনের শরীরে লাগে, আর লাগার সাথে সাথে মারিদ জিন প্রায় 30 হাত দূরে গিয়ে ছিটকে পড়ে আর উঠে বলে, কোন জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস আমাকে আঘাত করিস? সাহস থাকলে দৃশ্যমান হ। তারপর ওই আগুনের গোলা থেকে একটা 15 বছরের যুবক বের হয়ে আসে। তার মাথায় সাদা পাগড়ি ও জুব্বা পরা। এটা দেখে বাদশা কবিরাজ, সাদ্দাম ও ইয়াসিন জিন হতভম্ব হয়ে যায়, কারণ এটা তো জান্নান জিনের নাতি রায়হান জিন, আরও মাদ্রাসায় হেফজখানায় পড়ে। তখন মারিদ জিন বলে, তোর এত বড় সাহস, আমার গায়ে আঘাত করিস একটা সামান্য বাচ্চা জিন হয়ে? আগে তোকে টুকরো টুকরো করে মাংসগুলো কুকুর দিয়ে খাওয়াবো। তখন রায়হান জিন ভয়ঙ্করভাবে বলে, তোর মতো যদি আরো শক্তিশালী কোনো মালিক থাকে তাকে নিয়ে আয়। আর তোর এত বড় সাহস, তুই সাদ্দাম ও ইয়াসিন জিন ও বাদশা কবিরাজ আর এই 3 জন আমার ভাই, তাদেরকে আঘাত করেছিস। আজ তোকে স্বয়ং আজাজিল ইবলিস আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এটা বলে তার আকৃতি এতটাই বড় করে ফেলে যে তার মাথা দেখা যাচ্ছিল না। কিন্তু সে কোনো ভয়ঙ্কর রূপে আসে নাই, শুধু তার দেহটা বড় হয়েছিল। তখন তার কাছে মারিদকে এতটাই ছোট লাগছিল যা বলে বোঝানোর মতো না। রায়হান মারিদকে ধরে কষে কয়েকটা আছাড় মারে মাটিতে। আছাড় খেয়ে মারিদ জিনের অবস্থা নাজেহাল হয়ে পড়ে। সে মাটিতে লুটিয়ে পড়ে, আর রায়হান জিন তার আকৃতি ছোট করে নেয়। আর এ দৃশ্য দেখে বাদশা কবিরাজ ও ইফরিত জিন হতভম্ব হয়ে রায়হান জিনের দিকে তাকিয়ে থাকে। ঠিক তারপর রায়হান চোখ বন্ধ করে কি যেন পড়ে, আর তার হাতে বিশাল বড় এক আগুনের তলোয়ার চলে আসে। যখন ওই মারিদ জিনের গলায় তরবারি চালাবে, ঠিক সেই সময় মাটি কাঁপতে লাগলো আর পুরো জায়গায় সুগন্ধি ছড়িয়ে পড়ে। তখন বাদশা কবিরাজ ও ইফরিত জিন এবং রায়হান জিন একটা মুচকি হাসি দেয়, কারণ এটা হলো দাদা জান্নান জিনের আগমন। তারপর জান্নান জিন দৃশ্যমান হয় আর বলে, রায়হান, তুমি কি করছো? ওনাকে এখনই ছেড়ে দাও। এ কথা শুনে ওখানে সবাই হতভম্ব হয়ে গেছে। তারপর দাদা জান্নান জিন এসে মারিদ জিনের দিকে হাত বাড়িয়ে দেয় আর বলে, বন্ধু, ওঠো। এটা শুনে তারা আরো বেশি অবাক হয়। তখন দাদা জিন সবাইকে অবাক করে বলে, দেখো, ও আমি আর সাদ্দাম ও ইয়াসিন জিনের বাবা 3 জন বন্ধু ছিলাম, কিন্তু এখন আর ইয়াসিনের বাবা আমাদের মাঝে নেই। আর সাদ্দাম ও ইয়াসিন তোমাদেরকে আঘাত করতে চায়নি, কিন্তু ওকে এখানে ওর নাতিকে আটকে রেখে কালো জাদু করে পাঠানো হয়েছে। তাই ও তোমাদেরকে আঘাত করতে বাধ্য হয়েছে। আর রায়হানও জানতো তুমি আমার নাতি, তাই তোমাকে কোনো আঘাত করেনি। তখন রায়হান জিন বলে, দাদু, আমাকে ক্ষমা করেন। আমি বুঝতে পারি নাই আপনি আমার দাদুর বন্ধু। তখন মারিদ জিনের বাদশা বলে, আরে দাদু ভাই, আমি তো তোমার শক্তি পরীক্ষা করলাম,
এখানে তোমার দাদুকে এতবার স্মরণ করার পরও আসে নাই কেন জানো? সেটা তোমার দাদু বলবে। ঠিক তখন দাদা জিন বাদশা কবিরাজকে ডেকে একটা কাচের বোতল দিয়ে খুলতে বলে। তারপর বোতলটা খুলে তার সামনে ওখানে থেকে একটা 8 বছরের বাচ্চা বের হয়ে আসে। তখন প্রায় ফজরের আজানের সময় হয়ে গেছিল, তাই তারা সবাই বিদায় নিয়ে চলে যায়। তারপর বাদশা কবিরাজ রহিম মিয়াকে পানি ছিটিয়ে দিয়ে তার জ্ঞান ফিরায়। তখনও রহিম মিয়া ভয়ে কাঁপছিল, কারণ সে এত ভয়াবহ দৃশ্য কোনোদিন দেখে নাই। তারপর রহিম মিয়ার বাড়িতে নিয়ে যায়। আর বাড়িতে গিয়ে রহিম মিয়া যা দেখে তা দেখে হাউমাউ করে কেঁদে দেয় আর বলে, আমার আর কেউ রইল না। কারণ রহিম মিয়া দেখে তার স্ত্রীর মাথা কাটা দেহটা পড়ে আছে। তারপর রহিম মিয়াকে বাদশা কবিরাজ শান্ত করে বলে, রহিম ভাই, আপনার স্ত্রী তার পাপের শাস্তি পেয়েছে, কারণ এই কালো জাদু আপনার বউ আর ওই জেলেমেলে করেছিল, কারণ তাদের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। এটা বলে বাদশা কবিরাজ তার বাড়িতে চলে আসে। তারপর রাতে সাদ্দাম জিন, ইয়াসিন জিন, জান্নান জিন, রায়হান জিন, 3টা ইফরিত জিন এবং মারিদের বাদশাহ জিন সকলে চলে আসে। আর রায়হান জিন তো তার খেলার সাথী ছিল। বাদশা কবিরাজ ও রায়হান জিনের বয়স একই ছিল। তখন দাদা জান্নান জিন বলে, বাদশাহ, এখন থেকে রায়হান সবসময় তোমার সাথে থাকবে। সেই সময় ইয়াসিন ও সাদ্দাম জিনের সাথে ওই 3জন ইফরিত সেনাপতিও বলে, আমরাও বাদশাহ কবিরাজের সাথে থাকতে চাই। আর আজ থেকে আমরা 6 ভাই। তখন দাদা জান্নান জিন মুচকি হাসি দেয় আর বলে, কোনো সমস্যা নেই, তোমরাও এখানে থাকতে পারো। আর তখন মারিদের বাদশাহ জিন বলে, বাদশাহ, তোমার যদি কখনো কোনো বড় বিপদে পড়ো তাহলে আমাকে স্মরণ করবা। আমি আর আমার বন্ধু জান্নান চলে আসবো। এটা বলে তারা দুজন বিদায় নিয়ে চলে যায়। তো প্রিয় আরাফাত ভাই, ইমরান ভাই ও আরিফ ভাই, আজকে এই পর্যন্ত। ভাই বিশ্বাস করেন, আমি এতটাই কাজে ব্যস্ত যা এ কারণে আমি ঘটনা রেগুলার দিতে পারছি না। প্রিয় লিসেনার্স, আপনাদের কি জানার ইচ্ছে নাই যে বাদশা কবিরাজের সাথে রায়হান জিনের বোন হুমায়রা পরীর কিভাবে বিয়ে হয়? আর জানতে হলে বেশি বেশি করে ভূত আড্ডায় সাবস্ক্রাইব করুন। কথা দিলাম 10K স্পেশাল এপিসোডে আমি বাদশা কবিরাজের বিয়ের ঘটনা শেয়ার করব। মনে রাখবেন, ঘটনার ডিউরেশন হবে 2 ঘন্টা। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। আমি আমির হামজা, ঢাকা কেরানীগঞ্জ বাসিন্দা, বর্তমানে সৌদি আরবের রিয়াদে আছি। বাদশা কবিরাজের আরও ঘটনা শুনতে চাইলে এই ঘটনায় 100 কমেন্ট দেখতে চাই। আমি অনেকটাই কাজে ব্যস্ত, তাই হয়তো বানানে বা লিখায় অনেক মিস্টেক হতে পারে। প্লিজ সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা, আমি আমির হামজা, আমাকে ভুলে যাবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।